হয়েছিল দাদা? দাদা কি হয়েছিল? কে মেরেছে? চায়ের দোকানে বসেছিলাম। হ্যাঁ, নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলী, হ্যাঁ আমাদের বিধায়ক সৌমিক হোসেনের লোকজন নামাতে দে, নামাতে দে, নামাতে দে, নামাতে দে, দোকানে চা খেয়েছিলাম। আচ্ছা নামো 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 জিজ্ঞাসা করছি, নামো নামো। এই গেটটা ধরো, গেট ধরো। পেশেন্ট আমার আগে। ও তোমার পেশেন্ট, ও তোমার পেশেন্ট। ফটো তুলবে না দেখো 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 কি হয়েছিল দাদা? কি হয়েছিল দাদা? কি হয়েছিল গো? সৌমিক হোসেন, কি কারণে মারলো? ওর জনপ্রিয়তা কমছে। কারা মারলো? কারা মারলো? কারা মারলো? পঞ্চায়েত সমিতির সভাপতির ভাইয়েরা সৌমিক হোসেনের নির্দেশে রাজীব, নান্টু, আকাশ, লাল, হুমায়ুন, হাসিবুল এরা না, মারলোটা কেন? মারলো মানে গতকাল বিধায়ক সৌমিক হোসেনের পিকনিক হয়েছে, সেই পিকনিকের লোক হয়নি। আজ আমরা একটা পিকনিক করছি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলে। আচ্ছা, প্রচুর মানুষ সমাগম হবে, হ্যাঁ। আমাকে মেরে সেই মানুষকে আটকাতে চাইছে। মানুষ মুখ খুলতে তার দুর্নীতির বিরুদ্ধে। কার? শ্রমিকের বিরুদ্ধে? হ্যাঁ, আপনি তো তৃণমূল করেন নাকি? কি দিয়ে মেরেছে আপনাকে? হাতুড় দিয়ে, লোহার রড দিয়ে, পিস্তলের বাট দিয়ে, গরম জল, কাঁচের বোতল, বয়ম, সব কিছু দিয়ে। শ্রমিকের লোক নাকি? শ্রমিকের লোক। আপনার নাম? মিজান হাসান। জান জান। এই দূর থেকে দূর থেকে দূর থেকে আগাস না, কেউ আগাস না, আগাস না, আগাস না, আগাস না, না, ফালতু আগে লাগছে। শুরু করবো। নমস্কার, আপনারা দেখলেন এই যে যুবাটি, তিনি রানীনগরের বাসিন্দা। তার চেয়েও বড় কথা, তিনি রানীনগরের রানীনগর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, নাম মিজান হাসান। গতকাল তাকে একেবারে প্রকাশ্য দিবালোকে একটা চায়ের দোকানে খুন করার অভিপ্রায় নিয়ে 7 জন দুষ্কৃতী হঠাৎ করে আক্রমণ করে বসে। তিনি রানীনগর লাগোয়া বাজার মোড়ে একটা দোকানে বসে চা খাচ্ছিলেন। সেই সময় এই দুষ্কৃতীরা হাতে পিস্তল, হাতুড়ি, রড, লোহার পাইপ নিয়ে তার উপরে হামলা চালায়। ছেলেটির অবস্থা এতটাই গুরুতর, রক্তে তো গোটা শরীর ভিজে যাচ্ছে। তাকে প্রাথমিকভাবে স্থানীয় লোকজন ওখানকার গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তাররা বলেন শর্ত রেখে বহরমপুর সদরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করুন। এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন আছে। এখন দুষ্কৃতী তাণ্ডবে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া ইত্যাদি জেলায় মানুষ আহত নিহত হচ্ছেন, এটা কোনো আর বড় খবরই নয়। কিন্তু এক্ষেত্রে বড় খবর, মেরেছেন যারা তারাও মুসলিম, মরার উপক্রম হয়েছে যার তিনিও মুসলিম, এবং তার চেয়েও বড় কথা, 2 গোষ্ঠীর সংখ্যালঘু মাতব্বরেরাই এখানে তৃণমূলের সদস্য। মিজান হোসেনের অপরাধ কি? না, রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, যিনি এখানে এসে গত নির্বাচনে
হঠাৎ করে জয়ী হয়েছিলেন, নিজের জেলায় নিজের জায়গায় পায়ের তলায় মাটি হারিয়ে যাওয়ার পর এখানেও এবার তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরই স্থানীয় নেতাদের একটা বড় অংশ কার্যত প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে। এই ভদ্রলোকই দুদিন আগে একটা ভিডিও করে বলেছিলেন যে সৌমিক হোসেন প্রার্থী যদি আবার হয় তাহলে তিনি নিজে দাঁড়িয়ে 50,000 ভোটে তাকে হারানোর জন্য কৃত সংকল্প। আর তাহলে এরা কার অনুগামী? এরা হলেন ওই প্রাক্তন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার নামক এক ভদ্রলোকের পরিচিত। এবং আপনারা শুনলে অবাক হবেন, বিবাদের বিষয় কি? এটা যদি কোনো রাজনৈতিক মতাদর্শের ব্যাপার হতো তাহলেও না হয় হতো। বিবাদের বিষয়ে অবশ্যই এলাকায় কার দাপট থাকবে, শাহ আলম সরকার যিনি স্থানীয় তার, না সৌমিক হোসেন যিনি এসে জুড়ে বসেছেন তার। কিন্তু ইমিডিয়েট প্রভোকেশন ছিল একটা সামান্য পিকনিক। 5 তারিখে শাহ আলম সরকার তার নিজের বাড়িতে তার অনুগামীদের নিয়ে, স্থানীয় অনুগামীদের নিয়ে একটা বাৎসরিক চড়ুই ভাতি ডেকেছিলেন। সৌমিক হোসেন ঠিক সেই দিনই আরেকটা পাল্টা চড়ুই ভাতি ডেকে বসেন। শাহ আলম সরকার সেই লড়াইয়ের মধ্যে যাননি। তিনি ভদ্রভাবে তার পরের দিন অর্থাৎ 6 তারিখে পিছিয়ে দেন তার চড়ুই ভাতি। এবং যেহেতু শাহ আলম সরকার এবং এই মিরাজ হোসেনের লোকেদের মতো তৃণমূলের একটা বড় অংশ এখন বিধায়কের বিরুদ্ধে চলে গেছেন, অতএব শোনা যায় তার চড়ুই ভাতিতে সৌমিক হোসেন নিজের কেন্দ্রে বেশি লোক জড়ো করতেই পারেননি। এবং তার চেয়েও বড় আস্পর্ধার কথা, যেটা বলতে আমার খুব খারাপ লাগছে, প্রকাশ্যে গোহত্যা করে ওই চড়ুই ভাতিতে গোমাংস বিলি করা হয়েছে এবং খাওয়ানো হয়েছে অভ্যাগত সকলকে। তার মানে সাপের 5 পা দেখলে মানুষের যে অবস্থা হয়, তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতার এখন সেই অবস্থা হয়েছে। আর তারই জেরে কোল্যাটারাল ড্যামেজ হিসেবে মিজান হাসান এখন চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত হয়ে বহরমপুর হাসপাতালে ভর্তি আছে। শাহ আলম সরকার কি বলছেন একবার আপনারা শুনে নিন। সেটা আমি অনবরত দায়িত্ব পালন করবো। 10,000 লোক নিয়ে মিছিল করবো। এবং এটাও বলি, 10,000 মিছিল নিয়ে লোক আমি দেখতে একটা প্ল্যাটফর্ম দরকার। আমি যদি এখন থানাকে বলি যে আমাকে পারমিশন দেওয়া হবে, থানা পারমিশন দেবে আমাকে? কখনো দেবে না। মাত্র একটা প্ল্যাটফর্ম চাই। আমি নতুন প্ল্যাটফর্ম আগে জোগাড় করবো, তারপরে 10,000 লোক নিয়ে, সেটা আমি বলতে পারবো না। সে জনগণ যদি কংগ্রেসে যাই যাবে, সেটা তো আমি বলতে পারি না জনগণের কথা। কার সঙ্গে কার ব্যক্তিগত কথা হয় সেটা আলাদা ব্যাপার। অধীর চৌধুরীর সঙ্গে আমার ব্যক্তিগত কথা হতেই পারে। আমার তো সিপিএম এর এখানে জামাল সাহেব আছে, সে প্রায় বাড়ি, তার সঙ্গে আমার প্রায় কথা হয়। অতি ভদ্রলোক ছেলে, এখন বয়সে আমার ছোট। ওর সম্বন্ধে আমার একটা ধারণা খারাপ ছিল, আবার আমার সম্বন্ধে ওর ধারণা খারাপ ছিল। কিন্তু পরবর্তীতে ও বুঝেছে, আমিও বুঝেছি। আমার মনে হয়েছে ভদ্রলোক সৎ, আর ও ভালো। পরে মনে হয়েছে যে আমি ভালো, আমার সঙ্গে তার কথা হয়। কংগ্রেসের অনেকের সঙ্গে কথা হয়, আমাদের নিপেনদার সঙ্গে কথা হয়। ওখানে 18 কথা ছিল, আর কে এক রিলেটিভ মারা গিয়েছে। নিপেন মন্ডল দীর্ঘদিনের কংগ্রেসের কর্মী। এই যে মাসুদ রানা, ওকে বলেছিলাম, ও অনেক সম্ভবত এসেছিল, আমি তো খেয়াল করিনি, এত ঝামেলার মধ্যে ছিলাম। আমাদের একটাই বার্তা, সেটা হচ্ছে তোলাবাজকে হারাবো। আজকের পরে রানীনগরে যে তৃণমূলের কি ক্ষতিটা ও করেছে, শুধু নিজেই জানতে পারছে না, ও নিজেও বুঝতে পারছে না। ও নিজে তো হারবে, এবং রানীনগর পার্শ্ববর্তী জলঙ্গি বিধানসভা
4টে অঞ্চলে তৃণমূলের সংগঠন বললে কিচ্ছু নাই, সেটাকেও হারানোর চক্রান্ত করছে। মানে ওখানকার পচা মালগুলাকে তুলে 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 নিয়ে এসেও দায়িত্ব দিচ্ছে। এমএলএ রাজ্জাক সাহেব কি করছে আমি বলতে পারছি না, কেন উনি হরতাল করছেন না? যেসব পচা মালগুলা, আমি খারাপ কথা বলছি, মিথ্যা বলছি নাকি গো? এই, পচা মালগুলাকে তুলে নিয়েছে, তাহলে আমাদেরকে তো বাঁচতে হবে। যদি তৃণমূলে জায়গা না পাই, তাহলে আমাদেরকে তো বিকল্প কোনো রাস্তা ধরতে হবে। আমাকে যেমন হুমায়ুন কবির সাহেব ফোন করেছিলেন, আমি সাড়া দিইনি, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেকের সঙ্গেই আছে। এই অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্ক থাকা মানে তার দলে জয়েন করা, এটা তো হতে পারে না। সম্পর্ক থাকতে পারে, সিপিএম এর সঙ্গে আছে, তাহলে আমি কি সিপিএম চলে যাবো? এখনো সিদ্ধান্ত নিইনি, ডিসাইড করিনি। কর্মীরা যদি মনে করে, আমার প্রথম সিদ্ধান্ত হয়েছে আগে তোলাবাদকে হারানো, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবার তোলাবাদকে হারানোর জন্য আনাল সাহেব কি ব্যাপার গো, হারাবেন না? হারাবেন না? হ্যাঁ, তাই বলেন তো। আমি তো দেখলেন শাহ আলম সরকার, যিনি হচ্ছেন এই রানীনগরে 1 নম্বর বিরোধী বলে পরিচিত বর্তমান বিধায়ক সৌমিক হোসেনের, এবং তিনি পরিষ্কার করে এই ঘটনার পর বলে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা তাদের প্রায় দমবন্ধ হয়ে আসছে, এবং এই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে অন্য কিছু ভাবা ছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। এবং টুক করে এ কথা বলতে গিয়ে তিনি হুমায়ুন কবির যে তাকে যোগাযোগ করেছিলেন এবং তার সঙ্গে হুমায়ুনের সম্পর্ক যথেষ্ট নিকট, এটাও অকপটে পরিষ্কার বলে দিয়েছে। আর যার বিরুদ্ধে এই দুষ্কৃতি লেলিয়ে একজন যুবাকে বিরুদ্ধ গোষ্ঠীর এই রকম নৃশংসভাবে মারার অভিযোগ, সেই সৌমিক হোসেন কি বলছেন সেটাও একবার শুনে নিন। দেখুন, আমি তো আজকে বহরমপুরে আছি, এবং আমি যেটা শুনলাম যে সকালবেলা চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে কি ঝামেলা করেছে, এবং সবকিছু তো সম্ভব না। চায়ের দোকানে উঠে বসে যদি সকালবেলায় মারামারি করে, তার দায়িত্ব কি আমার? এটা কিছুদিন থেকে আমরা দেখছি যে এরকম একটা অশান্তি পাকানোর একটা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 5 তারিখ থেকে 6 তারিখ থেকে এরকম দেখছি, এবং তারা এসব করছে। এবং কেন ওরা করেছে, আমি তো নিজে পুলিশকে বললাম যে বিষয়টা তদন্ত করে কি কারণে হয়েছে, এবং যারা যারা আছে দোষী সেগুলো আপনারা দেখুন। এমনটা উল্লেখ করলে যে আপনার অস্তিত্ব কমে যাচ্ছে বলে আপনি নাকি এরকম করাচ্ছেন। দেখুন, অস্তিত্ব কমে যাচ্ছে কি অস্তিত্ব বেড়ে যাচ্ছে, সেটা তো পঞ্চায়েত ভোটে যারা বলছে তারা তো সব হেরে গেছিল, ঠিক আছে? এখন নতুন করে যারা এসছে দলে, তারা তো সব ভালোই সংগঠনটা করছে। ওখানে 9টা পঞ্চায়েতের মধ্যে 7খানা হেরে গেছে, পরে তারা আবার জয়েনিং করে ফেলেছে। অস্তিত্ব কমছে না বাড়ছে সে তো সময় কথা বলবে। আর এই ঝামেলাটা কোনো মতে ভাবে দলের কেউ জড়িত নেই, এটা তাদের নিজেদের মধ্যে একটা ব্যাপার। নিজেরা ঝামেলা করেছে সকালবেলায়, কি কারণে ঝামেলা হয়েছে সেটা ওখানে পুলিশ তদন্ত করছে। অভিযোগ করলে তো হবে না, অভিযোগটা তো সেটা প্রমাণ করতে হবে। কোথাও কিছু হলেই এটা একটা চক্রান্ত হয়ে গেছে। কোথাও কিছু হলেই কি করে দলকে জড়ানো যায়, কি করে এমএলএ কে জড়ানো যায়। সকালবেলায় চায়ের দোকানে বসে ঝামেলা করছে নিজেই আমি শুনলাম যে বন্ধু বান্ধবদের মধ্যে আমরা সব একসঙ্গে বন্ধু বান্ধব। একসঙ্গে বন্ধু বান্ধবের মধ্যে যদি ঝামেলা হয়, সেটা কি আমরা দায়ী? সেটা আমি বলতে পারবো না কেন করছে, কার কথায় করছে, কি কারণে করছে। তবে আমরা পুলিশকে বলেছি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখতে। শুনলেন আপনারা যুযুদান শিবিরের 2 নেতার কথা, এবং একজন যখন অবিলম্বে দোষীদের শাস্তি চেয়ে এবং রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে যদি সৌমিক হোসেন আবার প্রার্থী হন তাহলে হারানোর প্রকাশ্য প্রত্যয় ব্যক্ত করছেন, অন্যদিকে তেমনি অপরাধ যার বিরুদ্ধে
তিনি বহরমপুরে বসে দিব্যি একেবারে একটা ভাজা মাছটি উল্টে খেতে জানেন না এমন বান দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। এখন এটা যে নিজেদের মধ্যে তর্কাতর্কির ব্যাপার নয়, একতরফা হামলার ব্যাপার। সৌমিক হোসেনের পাঠানো গুন্ডাদের হাতে একজন চা খেতে বসা তৃণমূল যুবা কর্মীর এই ধরনের নির্যাতিত হওয়ার ঘটনা, সেটা সবাই চাক্ষুষ করেই দেখেছে। এ পর্যন্ত পুলিশ, রানীনগর পুলিশ, যে দুজনকে ওই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করেছে, যথাক্রমে আক্কাস শেখ এবং নান্টু শেখ, তারা সম্পর্কে রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীর খুড়তুতো ভাই। এই কুদ্দুসই হচ্ছেন রানীনগরে এখনো পর্যন্ত সৌমিক হোসেনের দক্ষিণ হস্ত বলে পরিচিত। এই হামলার ঘটনায় এখনো যারা গ্রেপ্তার হয়নি, তারাও কুদ্দুস আলীর সম্পর্কে আত্মীয়। এখন এটা হচ্ছে একটা অদ্ভুত আত্মঘাতী লড়াই, যেটা যে কোনো মুহূর্তে প্রাণঘাতীও হতে পারত, ভবিষ্যতে হবে না সে কথাও কেউ জোর দিয়ে বলতে পারছেন। এখন এইভাবে বিরোধী পক্ষের লোককে লাঠি মেরে, রড মেরে, গুলি চালিয়ে, গুলি যদি পিস্তল থেকে বেরোতো তাহলে হয়তো এই আমাদের মিজানের একটা নিথর দেহ পৌঁছতো বহরমপুরে, কিন্তু গুলি যেহেতু বেরোয়নি, অতএব তিনি কোনোভাবে বেঁচে গেছেন। এখন তিনি এত মার খেয়েও কিন্তু সৌমিকের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেননি। ওইখানে যেতে যেতে এবং হাসপাতালে ভর্তি হওয়ার পর সাংবাদিকদের এই মিজান বলেছেন যে আমাকে আক্রমণ করে আমাদের পিকনিক বানচাল করা যাবে না, আমাকে মেরে ফেললেও রানীনগরের কণ্ঠরোধ করা যাবে না। সৌমিককে উদ্দেশ্য করে তার বক্তব্য, আপনার হাত তো রক্তে রাঙা, আপনি ডোমকলে সন্ত্রাস করেছেন, আপনি রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতিকে দিয়ে রানীনগরে সন্ত্রাস করতে চাইছেন, আপনার ইশারাতে যারা লাঠি, রড, লোহার পাইপ, পিস্তলের বাট দিয়ে আমার মাথা ফাটিয়েছেন, নাক ফাটিয়েছে, হাত ভেঙেছে, তা সত্ত্বেও আপনি আমার কণ্ঠ রোধ করতে পারবেন না। আপনার তোলাবাজির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, আপনার সন্ত্রাস রানীনগরের মানুষ মেনে নেবে না। এখন প্রশ্ন হলো, এই সৌমিক হোসেন কবে থেকে এতখানি বেপরোয়া গুন্ডা বাহিনীর সর্দার হয়ে গেল? দেখুন, 2016 সালে এর পিতৃ পরিচয় হলো ইনি দীর্ঘদিনের কংগ্রেসী নেতা, পরবর্তীকালে তৃণমূলে চলে যাওয়া প্রয়াত মান্নান হোসেনের পুত্র। 2016 সালে ডোমকল বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি সিপিএম এর আনিসুর রহমানের কাছে পরাজিত হন। পরে ডোমকল যখন পুরসভা হিসেবে ঘোষিত হয়, তখন ব্যাপক হারে রিগিং করে, বোমা ফাটিয়ে, পিস্তল দেখিয়ে, বুথ দখল করে তিনি পুরপ্রধান হয়েছিলেন। কিন্তু তার পাহাড় প্রমাণ দুর্নীতি দেখে তার দলেরই কাউন্সিলররা প্রতিবাদ জানায় এবং তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসে। অনাস্থা ভোটের আগে পদত্যাগ করে সৌমিক ডোমকল ছাড়তে বাধ্য হন। জেলা রাজনীতিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত। ফলে 2021 সালে এই ধরনের কেলেঙ্কারির রেকর্ড মাথায় নিয়েও তাকে ডোমকলের জায়গায় রানীনগরে প্রার্থী করা হয়। আর এখানেও তিনি পুরনো কায়দায় ব্যাপক বুথ দখল চালিয়ে গায়ের জোরে রানীনগর কেন্দ্র থেকে জিতেও যান। এখন তারপর ঠিক যে কারণে ডোমকলে তৃণমূল কাউন্সিলররা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন,
একেবারে সেই কারণেই রানীনগরের তৃণমূল সংগঠনের ভিতর থেকে তার আচার আচরণের এখন প্রবল নিন্দা শোনা যাচ্ছে। এখন কি ধরনের দুর্নীতি তিনি করেন? তার বিধানসভা এলাকার বাইরের কোনো ঠিকাদারকে কাজ করতে হলে তাকে মোটা অঙ্কের টাকা নজরানা দিতে হবে। কোনো ঠিকাদার টাকা দিতে রাজি না হলে দুষ্কৃতী বাহিনী পাঠিয়ে দেবে কাজের জায়গায় এবং বিভিন্ন অজুহাত বের করে কাজে বাধা সৃষ্টি করবে। এই হচ্ছে তার প্রথম মোডাস অপারেন্ডাই। অর্থাৎ যদি আমার কেন্দ্রের বাইরে থেকে কোনো ঠিকাদার আমার কেন্দ্রে প্রবেশ করে কোনো কাজকর্ম করতে পারে, তবে মাল দিয়ে তবে করতে হবে। 2 নম্বর, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো কাজ যদি নোটিফাইড হয় তাহলে সৌমিক অবধারিতভাবে তার কাছের এবং পছন্দের ঠিকাদারকে সে কাজ পাইয়ে দেবে। বিনিময়ে অবশ্যই মোটা টাকার চুক্তিও হবে। 3 নম্বর, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকার ভাগ তার বাড়িতে পৌঁছে না দিলে কাজ করতে দেবে না। 4 নম্বর, সরকারি বিভিন্ন চাকরি যেমন ICDS থেকে গ্রাম পঞ্চায়েত স্তরে ভিলেজ রিসোর্স পার্সন সহ বিভিন্ন চুক্তিভিত্তিক কাজের নিয়োগপত্র দিতে ভেট দিতে হবে। রানীনগর বিধানসভা এলাকায় প্রায় 30টি সমবায় সমিতি রয়েছে যার মেয়াদ পূর্ণ হয়েছে, কিন্তু ভোট না করে মনোনীত করার জন্য মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলীকে সঙ্গে নিয়ে এলাকায় তোলাবাজির সাম্রাজ্য খাড়া করেছে সৌমিক। গত 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সে একটি পিকনিকের আয়োজন করেছিল। তার ফলই হচ্ছে পিকনিক পাল্টা পিকনিক। এই হচ্ছে বিবাদের আশু বিষয়বস্তু এবং তার ফলেই সেই বিরোধের জেরেই সৌমিক যখন দেখলেন তার ডাকা পিকনিক তেমনভাবে জমল না, গোমাংস খাওয়ানো সত্ত্বেও, তখন দুষ্কৃতীদের লেলিয়ে দিলেন একেবারে কুইন্টেসেনশিয়াল তৃণমূলী কায়দায়। এবং প্রশ্ন হলো, এই যে আত্মঘাতী এবং রক্তক্ষয়ী আপোষে সংঘর্ষ, এটা কি শুধুই রানীনগরে সীমাবদ্ধ আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন সংখ্যালঘুদের তিনি স্বাভাবিক নেত্রী, কিন্তু ভিতরের খবর হলো প্রতিটি জেলায় নয়, প্রতিটি বিধানসভা কেন্দ্রে, প্রতিটি ব্লকে, প্রতিটি অলিতে গলিতে তৃণমূল এখন কোথাও দ্বিধা বিভক্ত, কোথাও ত্রিধা বিভক্ত, কোথাও হয়তো 4টে গোষ্ঠী মাথাচাড়া দিয়েছে। এবং যেহেতু সবার লক্ষ্য হচ্ছে শাসনে থাকার ক্ষমতা অপব্যবহার করে কলাটা মূলটা এই বাজারে যত দ্রুত পারা যায় কুড়িয়ে বাড়িয়ে নেওয়া, অতএব কোনো নীতি কথা শুনে, কোনো সেনাপতির কোনো চমকানি শুনে তাদের কাউকে নিরস্ত করা যাচ্ছে না। ফলে একটা ফ্রি ফর অল সিচুয়েশন তৈরি হয়েছে মালদাহে এবং মুর্শিদাবাদে। অর্থাৎ ঘর শত্রুই এত তৈরি হয়ে গেছে, ঘরের ভিতরেই এত মির্জাফরের জন্ম হয়ে গেছে যে তাদের সামলাতেই তৃণমূল নেতৃত্বকে এখন খাবি খেতে হবে। তারপর তো আছে মানুষের ভোট পাওয়া না পাওয়া। নমস্কার।